ঘন্টা কাজ করব, এটা কেন ঠিক করতে হবে আমাকে 8 ঘন্টা কাজ করবো? আমি তো চাইলে 10 ঘন্টা করতে পারি, 6 ঘন্টা করতে পারি। আমাদের এখানে শ্রমের আলাপটার মধ্যে একটা মাস্টার স্লেভ ডাইকোটমি এখনো বিদ্যমান। চিড়িয়াখানার পশুদেরকে নিয়ে যেভাবে আমরা আলাপ করি, এভাবে শ্রমিক নিয়ে আমরা কৃষক নিয়ে আলাপ করি। এই চিপ লেবারের ট্র্যাপে আমরা কিন্তু অন্য কোনো শ্রম বাজার বা শ্রম খাত নিয়ে আমরা আলাপই করতে পারতেছি না। আমরা যখন শ্রম বা শ্রমিক শ্রেণী বা শ্রমের পরিবেশ কিংবা তাদের অধিকার কিংবা গতিপথ আমরা এগুলো নিয়ে আলাপ করি, তখন ইউজুয়ালি আমরা কয়েকটা ফ্রেমওয়ার্কের মধ্যে আলাপ করি। একটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যে কি হওয়া উচিত, কিভাবে আমরা আসলে আইন তাকে ন্যায্যভাবে আমরা সমাজে বাস্তবায়িত হতে দেখব, আর এই আইনের বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটা শ্রেণীর বিকাশ কিভাবে ঘটতে পারে, আমরা এই একটা ফ্রেমওয়ার্কে আলাপ করি শ্রম নিয়ে। আরেকটা ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা নাগরিক হিসেবে যে তার যে কিছু মৌলিক অধিকার আছে যেটা শ্রেণী ভেদে সে পায় না, ওটা নিয়ে আলাপ করি। সো এখানে দুইটা ফ্রেমওয়ার্ক আছে। আমি ল এর ফ্রেমওয়ার্কে যাব না, কারণ আমি ওটার বিশেষজ্ঞ নই। আমি এই যেটা সোশ্যাল ফ্রেমওয়ার্ক, সোশিও পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ওটার মধ্যে দিয়ে 2-4 কথা বলতে পারি। আমরা যদি একটু ঐতিহাসিকভাবে বিষয়টাকে দেখি, তাহলে শ্রমিক শ্রেণী কিন্তু এমন না যে এটা 2000 বছর ধরে আছে। এটা একটা সমাজের, মানব জাতির ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইউরোপে ঘটতেছে, তখন এটার প্রেক্ষিতে একটা সমাজে, বিশেষ করে শহরগুলোতে, সেই সময়ের যে নগর, সেখানে একটা নতুন শ্রেণীর উদ্ভব আমরা দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে আমাদের বাস্তবতাটা কতদূর দূরে সেটা একটু আমাদের দেখার বিষয় আছে। যেমন আমরা যখন এটা প্রেক্ষিতটা ধরি, যখন আমরা 8 ঘন্টার যে আমার 8 ঘন্টা কাজ করব, এটা কেন ঠিক করতে হবে আমাকে 8 ঘন্টা কাজ করবো? আমি তো চাইলে 10 ঘন্টা করতে পারি, 6 ঘন্টা করতে পারি। মানে 8 ঘন্টার চাওয়াটা একটা কলোনিয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে দেখার একটা বিষয় আছে। মানে যখন এটা ইউরোপের বাস্তবতায় বা আমেরিকার বাস্তবতায়, যেখানে আপনার ঋতুর সাথে তাদের জীবনের একটা অতপ্রত, যেটা আমাদেরও আছে, কিন্তু আমাদের একটা দূরত্ব আছে। মানে আমাদের এখানে যে ঋতুর যে বৈচিত্র্য, আপনি এটা ইউরোপ কিংবা আমেরিকার ভৌগোলিক কারণে আপনি দেখতে পাবেন না। তো সেখানে 8 ঘন্টা একটা ওদের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। কিন্তু আমার কৃষক তো 8 ঘন্টা কাজ করে না। আপনি তাকে যদি বলেন যে 8 ঘন্টা কাজ করবেন, কিন্তু সে তো 8 ঘন্টা কাজ করতে গেলে দেখা যাচ্ছে তার কৃষি হচ্ছে না, সে প্রপারলি কৃষি ভূমিতে কাজ করতে পারতেছে না। তো আমাদের এখানে শ্রমের আলাপটার মধ্যে একটা মাস্টার স্লেভ ডাইকোটমি এখনো বিদ্যমান। প্রাথমিকভাবে আমাদের মনে হয় দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দরকার। আইন এগুলো তো লিগ্যাল ফ্রেমওয়ার্কের, ওই কারণে আমি আলাপে ঢুকতেছি না। যেটা সোশিও পলিটিক্যাল আলাপ, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আলাপ পরিবর্তন দরকার। আমরা যখন শ্রমিক নিয়ে আলাপ করি, তখন মনে হয় যে একটা দূরবর্তী এলিয়েন নিয়ে আমরা আলাপ করতেছি। যেমন চিড়িয়াখানার পশুদেরকে নিয়ে যেভাবে আমরা আলাপ করি, এভাবে শ্রমিক নিয়ে আমরা কৃষক নিয়ে আলাপ করি। যে কারণে আমাদের আলাপগুলোতে কোনো সময় আমরা দেখতে পাই নাই যে শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা কেউ এই আলাপগুলোর মধ্যে পার্টিসিপেট করতে পারে, কারণ তার ওই সোশ্যাল ক্যাপিটালটাই তৈরি হয় না কোনো সময়। আপনি তাকে ন্যায্য মজুরি দেন, তাকে 8 ঘন্টা কাজের বলে, তুমি 8 ঘন্টা বেতিয়ে কাজ করেন, 8 ঘন্টা ঘুমাইতে বলেন, কিন্তু তার কিন্তু সোশ্যাল মোবিলিটিটা হচ্ছে না। মানে সে কোনোভাবেই, আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, আমরা যে আলাপের মধ্যে থাকি, সেখানে তার কোনো স্থান নাই, সে আমার আলাপের বস্তু, সাবজেক্ট হয়ে ওঠে। তো প্রথমে আমার কাছে মনে হয় যে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন। এটা পরিবর্তনের জন্য প্রাথমিকভাবে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমি যেটাকে বলি যে মানবিক মর্যাদা, শ্রমিকের মানবিক মর্যাদার জরুরত অনেক বেশি। রিসেন্ট যে শ্রম আইন যে সংস্কার হলো, এখানে শ্রম কমিশনের লিমাপা আছেন, আমি ওনার সূত্রে অনেক কিছু এটা পড়তে পারছিলাম, জানতে পারছিলাম। এবং আমার অবাক লাগলো যে ধরেন আমাদের আইনগুলোতে মানে এখনো যে আমাদের কলোনিয়াল লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এটার থেকে খুব বেশি যে আমরা এগিয়েছি এটা বলা যাচ্ছে না। নতুন যে সব অধ্যাদেশ সংশোধিত হয়েছে, মনে হচ্ছে আমরা 1930 সালের কোনো আলাপে আছে, এই ধরনের একটা বিষয়। আর বিশেষত আমাদের এখানে সর্বোচ্চ একটা হচ্ছে, যেমন ধরেন আমরা যখন কোনো একটা ডিজাস্টার ঘটে, ম্যানমেড ডিজাস্টার, যেমন আপনি রানা প্লাজার কথা বলেন, তাজরিনের কথা বলেন, কিন্তু প্রতি বছর যেটা ঘটে সেটা হচ্ছে ক্লাইমেট ডিজাস্টার, যেটার জন্য আমার কৃষি ব্যাপকভাবে, এখনো আমরা যেই সময়ে আছি এখন কিন্তু হাওরের পানি এখনো নামেনি। তো এটার জন্য আমার সে অর্থে কোনো পলিসি আছে বলে আমি দেখতে পাই না। প্রতি বছরই এটা ঘটতেছে। যদি কোনো পলিসি থাকতো তাহলে আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পারতাম যে 2030 সালের মধ্যে
আমার কৃষি জমিতে পানি ঢুকবে না আর। তা আমি এটা কোনো সময় দেখতে পাই না। তো মোটা দাগে এই দুইটা কথা আমার বলার ছিল। আর হচ্ছে আমি যে ফিল্ডে কাজ করি এরা তো শ্রম আইনের মধ্যেই এতদিন ছিল না, তারা এই বছর মাত্র এই যে বিলটা পাশ হলো সংসদে, এরপরে গিয়ে তারা এখন ইউনিয়ন করার তাদের একটা লিগাল ভিত্তি তৈরি হয়েছে। মানে আমি আমার ফিল্ডের কথা বলছি, মানে হচ্ছে নাটক, সিনেমা, থিয়েটার যারা করে, সেখানে কিন্তু একটা বড় অংশের শ্রমিক কাজ করছে, যারা ডিরেক্টর, রাইটার, অ্যাক্টর তারা না। ধরেন যারা ক্যামেরায় কাজ করে, যারা লাইটে কাজ করে, যারা প্রোডাকশনে কাজ করে, যারা পোস্ট প্রোডাকশনে কাজ করে, একটা বড় অংশের নারী পুরুষ এখানে কাজ করে। এবং তাদের সোশ্যাল সিকিউরিটির অবস্থা এতই খারাপ যে বাড়ি ভাড়া দেওয়া হয় না। যে যখন শুনে যে মিডিয়ায় কাজ করে এবং বিয়ে করে নাই, তখন বাড়ি ভাড়া দেয় না, যে ওরা তো মিডিয়ায় কাজ করে। সো এখানে একটা ফ্রেমিং আছে যে আপনি কোন শ্রমকে কিভাবে ফ্রেম করতেছেন। তো মিডিয়া শ্রমিক যারা, তাদের সোশ্যাল যে চেহারা, ইমেজ, এটা এখনো ওই আমরা বেশ আগের যে ও তো মিডিয়ায় কাজ করে, সে টাকা পাবে না, সে টাকা ভাড়া দিতে পারবে না, এই অনেক কিছুই মানে সামাজিকভাবে আমাদের লাঞ্ছিত হতে হয়। আরেকটা বড় বিষয় হচ্ছে, যেমন ধরেন এই শিল্পীদের, তারা যখন তাদের তো কোনো আসলে সে অর্থে পেনশন নাই বা কিছুই নাই, তারা একটা সামাজিক সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। প্রতি বছর আমরা দেখতে পাই আমাদের বর্ণ এবং শুধু যারা একটু নাম করা শিল্পী তাদেরটাই আমাদের নিউজে আসে, কিন্তু প্রতি বছর আমরা যারা কাজ করি, আমাদের তো একটা কমিউনিটি আছে, ওখানে আমরা টের পাই একটা ন্যূনতম অ্যাক্সিডেন্ট হলে তার আসলে কোনো চিকিৎসা বিমা বা ভাতা কিছুই আসলে রাষ্ট্র তো দূরকে বাদ আমাদের ইন্ডাস্ট্রির মধ্যেই তৈরি হয়নি। তো এই সেক্টরগুলো কোনগুলোকে আমি শ্রম খাতের আওতায়, আমাদের শ্রম খাতের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যেহেতু আমরা চিপ লেবার দিই প্রথমত এই যে গার্মেন্টস ইয়েতে, আরেকটা হচ্ছে আমরা এখান থেকে লোক পাঠাই ওই বিদেশে গিয়ে চিপ লেবার দেওয়ার জন্য। তো এটাও যে আমি যেটা প্রথমে বললাম মাস্টার স্লেভ ডাইকোটমি, ওটার একটা ইফেক্ট। এই চিপ লেবারের ট্র্যাপে আমরা কিন্তু অন্য কোনো শ্রম বাজার বা শ্রম খাত নিয়ে আমরা আলাপই করতে পারতেছি না, কারণ এই দুটাই আমাদের মেজরিটি, যেহেতু ইকোনমিক স্তম্ভ এই দুটাই, ওইখানেই এত বেশি সমস্যা। এটা নিয়ে আলাপ করতে করতে আমাদের যে অন্যান্য শ্রম খাত, সেটা নিয়েও আমরা আলাপ করতে পারি না। তো আমার কাছে মনে হয় যে একটা ওভারঅল একটা রিকল, আমাদের মানে 5ই অগাস্টের যে জুলাই গণ অভ্যুত্থান, এটা একটা রিমার্কেবল ইভেন্ট। এই কারণে আপনি খেয়াল করে দেখবেন এখানে কাদের আছেন, আমি অবশ্য মানে আমরা যারা রাস্তায় প্রকাশ্য পথে স্টেটের একটা অ্যাপারেটাসের আমরা বিরোধিতা করছি, তখন দেখতেছি যে আমার পাশের যে লোকটা, সে শ্রমজীবী লোক, সে শ্রমিক শ্রেণীর লোক, সে আমার পাশে, কিন্তু আমার মধ্যবিত্ত বন্ধুটা কমই ছিল। এবং এটা আপনি 71-এর বাস্তবতা বলেন, এটা 90-এর বাস্তবতা বলেন, এটা 24-এর বাস্তবতা বলেন, এখানে যখন সমাজের কোনো বৈপ্লবিক পরিবর্তনের জন্য রক্ত ঝরাতে হয়, আমরা ফ্রন্ট লাইনার হচ্ছে শ্রমজীবীরা। আর যখন ওটার ফলটা আমাদের পেতে হয়, ওনারা অনেক দূরে গিয়ে তারা অবস্থান করে। তো সামাজিকভাবে একটা টোটাল দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দরকার। প্রথমত আইন এবং এটার বাস্তবায়ন, এটা গভর্নেন্স যত আমরা ধীরে ধীরে বেটার করতে পারবো, আমাদের তখন অন্যান্য খাতে যেভাবে গভর্নেন্স বেটার হচ্ছে, শ্রম খাতেও সেভাবে বেটার হবে। কিন্তু আমরা যদি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনটুকু না ঘটাই, তাহলে শত আইন দিয়ে, শত কিছু দিয়ে এটা পরিবর্তন ঘটানো যাবে না। ধন্যবাদ।